তাহলে মাল্টিপল প্রেগন্যান্সি আসলে কি জিনিস? মাল্টিপল প্রেগন্যান্সি হচ্ছে যদি একই সময়ে মোর দেন টু, হ্যাঁ, দুইটার বেশি এমব্রায়ো ডেভেলপ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কি মাল্টিপল প্রেগন্যান্সি। ঠিক আছে? তাহলে এনি প্রেগন্যান্সি ইন হুইচ মোর দেন টু এমব্রায়োস অর ফিটাস অকুপাই দ্য ইউটেরাস সাইমালটেনিয়াসলি, সেটাকে কি বলে? মাল্টিপল প্রেগন্যান্সি। তাই মজার জিনিস হচ্ছে আমরা আসলে মাল্টিপল প্রেগন্যান্সি বলতে যেটা বুঝি সেটা হচ্ছে টুইন প্রেগন্যান্সি বুঝি, তাই না? হ্যাঁ, আমরা মাল্টিপল বলতে কি বুঝি? টুইন প্রেগন্যান্সি। টুইন প্রেগন্যান্সি আসলে কিন্তু মাল্টিপল প্রেগন্যান্সি পর্যায়ে পড়ে না। মাল্টিপল প্রেগন্যান্সি আমি কি বলছি? মোর দেন টু। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা আসলে মাল্টিপল প্রেগন্যান্সি যদিও বললাম, কিন্তু পড়বো মূলত টুইন প্রেগন্যান্সি পড়বো। তাহলে টুইন প্রেগন্যান্সি জিনিসটা কি? টুইন প্রেগন্যান্সি হচ্ছে সাইমালটেনিয়াসলি যদি দুইটা এমব্রায়ো ইউটেরাসের ভেতরে ডেভেলপ করে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে টুইন প্রেগন্যান্সি। ঠিক আছে? ওকে, তাহলে টুইন আর মাল্টিপলের পার্থক্য বুঝছেন তো? দুইটার বেশি হলে সেটাকে আমরা মাল্টিপল প্রেগন্যান্সি বলবো। হ্যাঁ, সেটা ট্রিপলেট হইতে পারে, সেটা কোয়াড্রুপ্লেট হইতে পারে, পেন্টুপ্লেট হইতে পারে, সেক্সটুপ্লেট হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, আর যদি দুইটা হয় তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে টুইন প্রেগন্যান্সি। এখন আসে টুইন প্রেগন্যান্সি বলেন আর মাল্টিপল প্রেগন্যান্সি বলেন, এগুলো নর্মাল প্রেগন্যান্সি আমরা বলি না। এগুলো কি? এগুলো হচ্ছে প্রেগন্যান্সি কমপ্লিকেশন। এগুলো কিন্তু নর্মাল প্রেগন্যান্সি পড়ে না। তাহলে টুইন প্রেগন্যান্সি, মাল্টিপল প্রেগন্যান্সি যাই হোক না কেন, এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ প্রেগন্যান্সি। এখন কাদের হয় টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সি? প্রথম জিনিসই হচ্ছে আমাদের এক্সট্রিম অফ এজ। হ্যাঁ, নেক্সট আসেন হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, ম্যাটারনাল এজ এন্ড প্যারিটি, যেটা বললাম আমি যে ইনক্রিজ ম্যাটারনাল এজ এন্ড প্যারিটি। তারপরে হচ্ছে ফ্যামিলি হিস্ট্রি, তারপরে দেখেন হচ্ছে এখানে যেটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্টেড রিপ্রোডাকশন, মানে হচ্ছে আইভিএফ, আইইউআই, এগুলো যেগুলোই হোক না কেন সেগুলোর ক্ষেত্রেও কি হয়? মাল্টিপল প্রেগন্যান্সি বা টুইন প্রেগন্যান্সি। ওকে, সাইন সিম্পটম আমরা জানি প্রেগন্যান্সি গুলোই হচ্ছে এক্সাজারবেটেড হবে। আচ্ছা, এগুলোতে যাচ্ছি না আমি, কমপ্লিকেশনেও যাচ্ছি না। আমার মূল দরকার যেটা সেটা হচ্ছে আমার সোনোগ্রাফিক্যাল টার্ম গুলো দরকার। ওকে, ডান। এখন আসেন হচ্ছে আমরা যখন টুইন প্রেগন্যান্সি বলি তখন হচ্ছে টুইন প্রেগন্যান্সি আপনাকে জানতে হবে যে টাইপস অফ টুইনিং, কি কি ধরনের টুইন প্রেগন্যান্সি হতে পারে। তাহলে টুইন প্রেগন্যান্সির মধ্যে দুই ধরনের টুইন প্রেগন্যান্সি হয়, একটা হচ্ছে মনোজাইগোটিক টুইন, আরেকটা হচ্ছে ডাইজাইগোটিক টুইন। ঠিক আছে? তাহলে মনোজাইগোটিক টুইন আবার তিন ধরনের হয়। মনোজাইগোটিক টুইন মানে কি? মনোজাইগোটিক টুইন হচ্ছে একটা স্পার্ম একটা ওভাম, ফার্টিলাইজেশন হলো, ইমপ্লান্টেশন হলো। আর যদি হচ্ছে একটা ওভাম দুটা স্পার্ম হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে ডাইজাইগোটিক। ওকে, তাহলে মনোজাইগোটিক যেটা সেটা হচ্ছে আমরা বলি, দেখেন মনোজাইগোটিকটা কি হয়? একটা জাইগোট দুইটাতে ডিভাইড হয়। হ্যাঁ, একটা স্পার্ম একটা মিলে ওভাম মিলে একটা জাইগোট হয়, সেটা দুইটা ডিভিশন হয়। তাহলে তারা কি করে? সিমিলার জিনিস শেয়ার করে, তাই না? এখানে দেখেন এই মনোজাইগোটিক টুইনটা আবার তিনটা ভেরিয়েশনের হয়। একটা হচ্ছে ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক টুইন। কোরিয়ন মানে হচ্ছে সহজ ভাষায় যদি বলি, আমার যে এমনিওটিক ক্যাভিটি তার আউটার সেকটা হচ্ছে কোরিয়ন, ইনার সেকটা হচ্ছে এমনিওট। আমার একটা এমনিওটিক ক্যাভিটি দুটো লেয়ার থাকে। তাহলে আউটার লেয়ারটা যদি বলি, সে আউটার লেয়ারটা হচ্ছে কোরিয়ন, আর যদি ইনার লেয়ার বলি, ইনার লেয়ারটা হচ্ছে এমনিয়ন। তাহলে ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক টুইন হতে পারে। আমি ছবি দেখাবো একটু পরে, আপনারা জাস্ট এটা একটু নামটা শুনে নেবেন যে কি হতে পারে। আমার মনোজাইগোটিক টুইন আবার তিন ধরনের মনোজাইগোটিক টুইন হয়, একটা হচ্ছে ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক, মনোকোরিয়নিক ডাইএমনিওটিক, আর মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন। এখন এই ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক টুইনটা কখন হয়?
ডাইকোরিয়নিক টুইন ডাইকোরিয়নিক ডায়ামনিওটিক টুইনটা হয় যখন আপনার, আমি ওই যে এমব্রায়োনিক প্লেট বলছিলাম, স্টেজেস অফ এমব্রায়োনিক ডেভেলপমেন্টে এমব্রায়োনিক প্লেটের কথা বলছিলাম, মনে আছে কি? আচ্ছা, তাহলে সেই প্লেটটা, এমব্রায়োনিক প্লেটটা যদি আমার ক্লিভেজ হয় 3 দিনের কম সময়ে, তাহলে তখন ফরমেশন হয় হচ্ছে ডাইকোরিয়নিক ডায়ামনিওটিক টুইন। যদি এমব্রায়োনিক প্লেট ক্লিভেজ হয় 4 to 8 ডেজে, এই যে টুইনিং প্রসেসে তো ভাগ হইতে হচ্ছে, তাই না? তাহলে এই ভাগটা যদি 4 to 8 ডেজে গিয়ে হয়, তাহলে তখন হয় হচ্ছে মনোকোরিয়নিক ডায়ামনিওটিক টুইন। আর টুইনিং প্রসেসের এই ক্লিভেজটা যদি গিয়ে 9 to 12 ডেজে হয়, তখন সেটাতে হয় হচ্ছে মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন। ঠিক আছে? তাহলে এই টুইনিংটা ডিপেন্ড করে হচ্ছে আমার এমব্রায়োনিক ডিস্কের ক্লিভেজের উপরে, এবং ক্লিভেজটা আমার একদম শুরু থেকে আমার কত 13 ডেজ পর্যন্ত আমি বলছিলাম যে ডিস্ক ফর্মেশন হইতে লাগে, 13 এর পরে কিন্তু ডিস্ক ফর্ম হয়ে যায়। ঠিক আছে? তাহলে 9 to 12 ডেজ এর মধ্যে হইলে সে কি মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন হয়। তাহলে টুইনিং কোন ধরনের হবে সেটা ডিপেন্ড করে এমব্রায়োনিক প্লেটের ক্লিভেজের টাইমিং এর উপরে। যত সময় যায় তত সে কি ডিভিশনের সুযোগ কম পায়। শুরুতেই দেখেন সে একেবারে আলাদা হয়ে যেতে পারতেছে, তারপরে দেখেন একটা জিনিস সিমিলার থাকতেছে, আরেকটা জিনিস সে আলাদা করতে পারতেছে, আর শেষের দিকে গিয়ে দেখেন আর কোনোটাই আলাদা করতে পারতেছে না, সবটাই এক থাকতেছে। তাহলে যত টাইম ডিউরেশন হয়, ক্লিভেজের টাইম ডিউরেশন যত লেটে হয়, তত তার আলাদা হওয়ার পসিবিলিটি কমে যায়। ঠিক আছে? এখন এই যে ক্লিভেজ, এই ক্লিভেজটা যদি 13 ডেজ এর পরে হয়, আমি কি বলছি যে আমার 13 ডেজ এর পরে গিয়ে কি ফরমেশন হয়ে যায়? এমব্রায়োনিক ডিস্ক ফরমেশন হয়ে যায়। তাহলে এই ক্লিভেজটা যদি 13 ডেজ এর পরে হয়, তাহলে দেখেন এরা আর আলাদাই হইতে পারে না। আপনারা কনজয়েন্ট টুইন দেখছেন না বিভিন্ন সময় পত্রিকায়, টিভিতে দেখায়? তাহলে কনজয়েন্ট টুইন হয় কেন? হয় হচ্ছে আমার এমব্রায়োনিক ডিস্ক একেবারে ফরমেশন হয়ে যাওয়ার পরে ক্লিভেজ হয়। হ্যাঁ, তাহলে এমব্রায়োনিক ডিস্ক যখন ফরমেশন হয়ে যায়, তখন যতই আপনি ক্লিভেজ করেন না কেন, তখন কিন্তু টোটাল সেপারেশন আর হয় না, কোনো না কোনো দিকে এরা কি করে অ্যানাস্টোমোসিস থেকেই যায়। হ্যাঁ, যেমন ধরেন অ্যাবডোমেনে হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে পায়ে পায়ে হয়, মাথায় হয়, তাই না? হ্যাঁ, পায়োফেগাস অনেকগুলোই হয়। তাহলে এগুলো এই যে এরকম, তাই না? থোরাকোফেগাস, ওমফেলোফেগাস, ক্রেনিওফেগাস, পায়োফেগাস, ইস্টিওফেগাস, এই ধরনের কি হয় অ্যানাস্টোমোসিস থেকেই যায়। তাহলে টুইনিংটা আমার যদি 12 ডেজ এর মধ্যে হয়, তাহলে হচ্ছে নরমাল টুইন হবে। এরপরে বলে কিন্তু সেটাকে কনজয়েন্ট টুইন বলি আমরা, কনজয়েন্ট টুইন হবে। ঠিক আছে? ওকে, এখন আসে আমার এই যে বললাম আমি যে আউটার স্যাক ইনার স্যাক, দুটো স্যাক বলছি, এই ছবিটা খেয়াল করেন যে এই যে দেখছেন দুটা লেয়ার দেখা যাচ্ছে না, এটা অ্যামনিওটিক ক্যাভিটি। তাহলে ক্যাভিটির এই যে দেখেন এটা হচ্ছে ইনার লেয়ার, এটা হচ্ছে আউটার লেয়ার। তাহলে আমি বলছি যে একটা অ্যামনিওটিক ক্যাভিটির দুটো লেয়ার থাকে, একটা হচ্ছে আউটার লেয়ার থাকে, একটা হচ্ছে ইনার লেয়ার থাকে। আউটার লেয়ার রিপ্রেজেন্টস কোরিয়ন, ইনার লেয়ার রিপ্রেজেন্টস অ্যামনিয়ন। আউটার লেয়ার থেকে আমার প্লাসেন্টা ডেভেলপ করে, আর ইনার লেয়ার থেকে অ্যামনিওটিক ক্যাভিটির অংশ থাকে। ঠিক আছে? ওকে, তাহলে এই আউটার লেয়ারটা দেখেন আমি বলছি যে মনোজাইগোটিক টুইন আর ডাইজাইগোটিক টুইন। মনোজাইগোটিক টুইনের 3টা ভেরিয়েশন বললাম, আর ডাইজাইগোটিক টুইনের কোনো ভেরিয়েশন নাই, সে একটাই টাইপের হয়, সেটা হচ্ছে ডাইডাই টুইন, ডাইজাইগোটিক টুইন, ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক। তাহলে ডাইজাইগোটিক টুইন কি হবে? অনলি ডাইকোরিয়নিক ডাইএমনিওটিক হবে, তার আর কোনো ক্লাসিফিকেশন নেই। ওকে, তাহলে এখন আসে প্রথম যে আমি এই যে তাহলে টাইপ গুলো বললাম, দেখেন ফার্স্ট যেটা মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন, খুবই রেয়ার, মাত্র 1% কেসে হয়। হ্যাঁ, 9 to 12 ডেজ এ ক্লিভেজ হলে যেটা হয় বলছিলাম মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন। এগুলো হচ্ছে আইডেন্টিক্যাল টুইন, আমরা একদম একই রকম দেখা যায় না কিছু কিছু বাচ্চা, যে চেহারা একরকম, আচরণ একরকম অলমোস্ট। হ্যাঁ, তাহলে এরা হচ্ছে মনোকোরিয়নিক মনোএমনিওটিক টুইন, সিমিলার সেক্স, কারণ এরা সবকিছু সেম থিং শেয়ার করে, হ্যাঁ, আলাদা হওয়ার সুযোগ পায় না এদের কোনো জিনিস।
তাহলে দেখেন সিঙ্গেল কোরিয়ন সিঙ্গেল অ্যামনিয়ন, হ্যাঁ পুরোটা জুড়ে দেখেন এটার কোনো ভাগ নাই, একটা কোরিয়নিক প্লেট একটা অ্যামনিওটিক প্লেট। তাহলে এটা হচ্ছে মনোকোরিয়নিক মনো অ্যামনিওটিক টুইন, ঠিক আছে। আচ্ছা নেক্সট আসেন হচ্ছে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন, যেটা এটা হচ্ছে আমার মনোজাইগোটিক টুইনের ক্ষেত্রেও হইতে পারে, ডাইজাইগোটিক টুইনের ক্ষেত্রেও হইতে পারে, ঠিক আছে। তাহলে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন কি রকম দেখতে, তার নামই বলতেছে ডাইকোরিয়নিক, তার মানে তার দুটো আউটার প্লেট, আর ডাইঅ্যামনিওটিক মানে কি ইনারটাও দুটো। দেখেন এই যে প্রত্যেকটা আলাদা আলাদা সবকিছু, দেখেন এই যে ইনার আলাদা আউটারও আলাদা, ঠিক আছে। তাহলে একদম পিওরলি দুটো সেকে দুটো বাচ্চা থাকে, হ্যাঁ এবং এরা ডিফারেন্ট সেক্সের হয় ইউজুয়ালি, দেখতে যদি সিমিলার সেক্সেরও হয় দেখতে এক একটা এক রকম হয়, নর্মাল বাচ্চাদের মতো। তাহলে ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন। ঠিক আছে, ওকে নেক্সট আসেন এটা, এটা হচ্ছে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন। চারপাশে দেখেন আউটার সেক একটা, ইনার সেক দুইটা, তাহলে এটা হচ্ছে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন। তাহলে টুইনের ক্ষেত্রে আমরা সব সময় দেখবেন লিখে রিপোর্টের মধ্যে টুইন প্রেগন্যান্সি, টুইন প্রেগন্যান্সি লেখাটা আসলে আমাদের সোনোলজিস্টদের কাজ না, আমাদের কাজ হচ্ছে কোরিয়নিসিটি এবং অ্যামনিওনিসিটি ডিফাইন করা। ইম্পর্টেন্সটা কোথায়, ইম্পর্টেন্সটা দেখেন, ধরেন এটা একটা মনোকোরিয়নিক তাই না, আর এটা কি ডাইকোরিয়নিক, কোরিয়ন ইন্ডিকেটস প্লাসেন্টেশন, তাহলে যার মনোকোরিয়নিক প্রেগন্যান্সি তার প্লাসেন্টা একটা, কিন্তু যার ডাইকোরিয়নিক তার প্লাসেন্টা কয়টা, দুইটা। এখন আপনি যদি মাল্টিপল প্রেগন্যান্সি বা টুইন প্রেগন্যান্সি লিখে ছেড়ে দিলেন, ধরেন বাচ্চাটা হোম ডেলিভারি হলো, হ্যাঁ ওরা জানে দুইটা বাচ্চা, আউট হইলো দুটা বাচ্চা, প্লাসেন্টা একটা আউট হইলো, ধরেন আরেকটা প্লাসেন্টা ডিলে আউট হইলো, তারা কিন্তু ওয়েট করবে না, কারণ তারা জানেই না যে এটা ডাইকোরিয়নিক দুটা প্লাসেন্টা, ঠিক আছে। তাহলে কি হইতে পারে, মায়ের লাইফ কিন্তু থ্রেটেন্ড, হ্যাঁ এটা হোমের ক্ষেত্রেও হইতে পারে, হসপিটালের ক্ষেত্রেও হইতে পারে একই জিনিস। তো যে কারণে সব সময় মনে রাখেন টুইন প্রেগন্যান্সির ক্ষেত্রে আমাদের সোনোলজিস্টদের কাজ হচ্ছে আপনাকে প্লাসেন্টেশন মানে কোরিয়নিসিটি এবং অ্যামনিওনিসিটি ডিফাইন করা। আপনি শুধুমাত্র লিখে দিলেন টুইন প্রেগন্যান্সি, আসলে সেটা রিপোর্ট হইল না, আপনাকে লিখে দিতে হবে যে মনোকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন বা ডাইকোরিয়নিক ডাইঅ্যামনিওটিক টুইন। তাহলে কোরিয়নিসিটি এবং অ্যামনিওনিসিটি আপনাকে ডিফাইন করে দিতে হবে, আপনার কাছে চাচ্ছি আমরা এটা। তাহলে এটা খুব সহজ, যদিও খুব কঠিন মনে হচ্ছে, আসলে এটা খুব সহজ, আপনি এই ছবিগুলো যদি একটু মাথায় রাখতে পারেন তাহলেই সহজ। আচ্ছা এখন আসেন আমি এটা আরো সহজ করে দিই আপনাদের জন্য। এখানে ছবি দেখেন, এই ছবিটা, এইটা হচ্ছে আমার সেপারেটিং মেমব্রেন, অ্যামনিওটিক মেমব্রেন যেটা আমরা বলি, এটা একটা ক্যাভিটি, এটা একটা ক্যাভিটি, হ্যাঁ এটা আপনি দেখেই বোঝা যাচ্ছে কি ডাইঅ্যামনিওটিক, ঠিক আছে। এখন কোরিয়ন আপনি হয়তো কি করতে পারতেছেন না, আলাদা করতে বুঝতে পারতেছেন না। এখানে দেখেন, এখানে মেমব্রেনটা একটা কি ক্রিয়েট করছে, ল্যামডা ক্রিয়েট করছে, আমাদের ল্যামডা আছে না, তাহলে দেখেন এটা দেখতে কিরকম ল্যামডার মতো। তাহলে যদি কখনো দেখেন যে ল্যামডা সাইন বলি আমরা, ল্যামডা সাইন, তাহলে সেটা ইন্ডিকেট করে ডাইকোরিয়নিক প্লাসেন্টেশন। ঠিক আছে, তাহলে ল্যামডা পেলে আপনি বুঝবেন যে এটা কি হচ্ছে, এটা আপনার আর অন্য কিছু খোঁজার দরকার নেই, এটা ডাইকোরিয়নিক। আরেকটা সাইন আছে দেখেন, এই যে এই সাইনটা দেখেন, এই যে এটা দেখেন এই ছবিতে, এখানে দেখছেন এখানে কোনো ল্যামডা নাই, এই যে আমার ওয়াল, এখান থেকে দেখেন মেমব্রেনটা সোজা চলে গেছে, একটু আগে যেরকম একটা এই যে এটার মতো দেখেন, এটা যেমন একটা ল্যামডা ক্রিয়েট করছে, এটা কিন্তু কোনো এরকম ল্যামডা ক্রিয়েট করে নাই, সে দেখেন ডিরেক্ট বের হয়ে গেছে, এটাকে আমরা বলি টি সাইন।
তাহলে টি সাইন ইন্ডিকেট করে মনোকোরিওনিক প্রেগন্যান্সি, হ্যাঁ, মনোকোরিওনিক ডায়ামনিওটিক প্রেগন্যান্সি। তাহলে ল্যামডা সাইন ইন্ডিকেট করে ডাইকোরিওনিক ডায়ামনিওটিক প্রেগন্যান্সি, আর টি সাইন ইন্ডিকেট করে মনোকোরিওনিক ডায়ামনিওটিক প্রেগন্যান্সি। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে আপনার টুইনিং আপনি ক্লাসিফিকেশন কিভাবে করবেন। আর যদি কোনো মেমব্রেন না থাকে তাহলে তো বুঝতেই পারতেছেন মনোকোরিওনিক মনোএমনিওটিক প্রেগন্যান্সি, তাই না? হ্যাঁ, যদি কোনো ভেতরে সেপারেশন না থাকে তাহলে কোনো সন্দেহ আছে যে এটা মনোকোরিওনিক মনোএমনিওটিক প্রেগন্যান্সি না? মাঝখানে যদি সেপারেশন না থাকে ডেফিনেটলি সেটা কি মনোকোরিওনিক মনোএমনিওটিক, তাই না? এখন যদি ধরেন কোরিয়ন ভাগ হয় তাহলে এমনিয়ন ভাগ হবে না? হ্যাঁ, আপনার যদি কোরিয়ন যদি মাঝখান দিয়ে ভাগ হয় তাহলে এমনিয়ন কি ভাগ হইতে বাধ্য, তাই না? ওকে, তাহলে এটা হচ্ছে টুইনিং এর ক্লাসিফিকেশন। সোনোগ্রাফিক্যালি কিভাবে বুঝবেন? তাহলে ল্যামডা সাইন ডাইকোরিওনিক ডায়ামনিওটিক টুইন, টি সাইন হচ্ছে মনোকোরিওনিক ডায়ামনিওটিক টুইন, কোনো মেমব্রেন নাই মানে হচ্ছে মনোকোরিওনিক মনোএমনিওটিক টুইন। তাহলে তিন ধরনের ক্লাসিফিকেশন কিন্তু ক্লিয়ার হয়ে গেল আপনাদের। এখন আসেন যেটা আমাদের জন্য খুব চ্যালেঞ্জিং, যেটা সেটা হচ্ছে টুইন সার্ভে। হ্যাঁ, এই টুইন সার্ভেটা কেন করতে হয়? আমি আপনাদেরকে ফিজিক্সে পড়াইছিলাম যে আমাদের কি আছে, মিরর ইমেজ আর্টিফ্যাক্ট আছে বলছিলাম, তাই না? যে মিরর ইমেজটা হচ্ছে আমাদের অবস্টেট্রিক্স আল্ট্রাসাউন্ডের জন্য একটা ভয়ঙ্কর আর্টিফ্যাক্ট। রাইট, হ্যাঁ, বলছিলাম যে সোনোগ্রাফিতে বলি আমরা দুটো পর দেখা যায় আফটার ডেলিভারি একটা বাচ্চা। হ্যাঁ, তাহলে অবস্টেট্রিক্স এর জন্য আমাদের মিরর ইমেজটা খুবই খারাপ একটা আর্টিফ্যাক্ট। তো মিরর ইমেজ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা কি করছি, আমরা টুইনের জন্য একটা সার্ভে প্রোটোকল রেডি করছি, যে এইভাবে যদি আমি সার্ভে করি তাহলে যত খুশি তত মিরর ইমেজ আসুক না কেন আমি কখনো সিঙ্গেল প্রেগন্যান্সিকে মাল্টিপল লিখব না। ঠিক আছে, আমি নিজেই বুঝবো যে এটা সিঙ্গেল প্রেগন্যান্সি, আমার যতই মেশিন আমাকে চারটা হাত দেখাক চারটা পা দেখাক। হ্যাঁ, তাহলে সার্ভেটা কিরকম? সার্ভেটা হচ্ছে এই যে এখানে দেখেন পাঁচটা লাইনের সার্ভে। ফার্স্ট যে দুটো লাইন, এই তিনটা লাইন হচ্ছে ট্রান্সভার্স লাইন। এটা হচ্ছে সিম্পাইসিস রিজিয়ন, এটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন। পেশেন্ট সুপাইন কিন্তু আপনার। হ্যাঁ, তাহলে প্রথম 1 2 3 মানে হচ্ছে একটা মিড লাইন আর দুইটা প্যারামিডিয়ান। এই তিনটা লাইন হচ্ছে ট্রান্সভার্স লাইন, মানে আমি ট্রান্সডিউসার নিচ থেকে উপরে ট্রান্সভার্সলি নিয়ে যাব, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে উপরের দিকে। এই হচ্ছে তিনটা প্রথম স্ক্যানিং লাইন। আর এই দুটো, এই যে দুইটা দেখতেছেন আম্বলিকাসের এবং গ্যাস্ট্রিক রিজিয়নের মাঝামাঝি একটা, আম্বলিকাস এবং সিম্পাইসিস পিউবিসের মাঝামাঝি একটা, এই দুটো লাইনটা হচ্ছে স্যাজিটাল লাইন। তাহলে একসাথে যদি আঁকেন দেখতে এরকম হবে। এখানে এখানে এগুলো সব ট্রান্স, একটা এইখানে, ঠিক আছে, এই ডিরেকশনে এই তিনটা হচ্ছে ট্রান্স, আর এই দুটো হচ্ছে স্যাজিটাল। এই দুটো হচ্ছে স্যাজিটাল। তাহলে এই হচ্ছে আপনার সার্ভে লাইন পাঁচটা। তাহলে এই পাঁচটা লাইন আমি এভাবে সার্ভে করব। সার্ভে করে কি খুঁজবো? খুঁজবো হচ্ছে এইরকম ছবি খুঁজবো, মানে হচ্ছে এই পাঁচটা লাইনের যে কোনো জায়গায় যদি আমি দেখি যে এইরকম দুটো হার্ট, একটা স্ক্রিনের মধ্যে দুটো হার্ট ভিজুয়ালাইজ হচ্ছে, এখানে দেখেন একটা স্ক্রিন না, একটা স্ক্রিনে কয়টা হার্ট দেখা যাচ্ছে, এটা একটা হার্ট, এটা একটা হার্ট, তাহলে একটা স্ক্রিনে দুটো হার্ট, অথবা একটা স্ক্রিনের ভেতরে দুটো ফিটাল হেড,
ভিজুয়ালাইজ হচ্ছে। যদি দেখেন তাহলে এটা কনফার্ম টুইন প্রেগন্যান্সি। যদি দেখেন যে এই 5 লাইন সার্ভে করে কোথাও এরকম কোনো ছবি পাচ্ছেন না, হ্যাঁ, যে কোথাও একসাথে দুটো হার্ট বা দুটো অ্যাবডোমিনাল সার্কামফারেন্স অথবা দুটো হেড আসতেছে না, তাহলে সেটা সিঙ্গেল প্রেগন্যান্সি। বুঝতে পারছেন? তাহলে টুইন প্রেগন্যান্সির জন্য আপনাকে এইরকম একটা ছবি অবশ্যই রিপোর্টে প্রোভাইড করতে হবে। তাহলে এটা গেল হচ্ছে টুইন প্রেগন্যান্সি বা মাল্টিপল প্রেগন্যান্সি। এই যে এরকম, হ্যাঁ, দুটো হার্ট একটা ইমেজের মধ্যে পাইলেও হবে। যদি বিটিং হার্ট আপনি বিট নাও দেখাতে পারেন, দুইটা অ্যাবডোমিনাল সার্কামফারেন্স দেখাতে পারতেছেন, তাও হবে। দুটো হেড একটা ছবিতে আসতেছে, তাও হবে। ঠিক আছে? তাহলে এটা গেল মাল্টিপল প্রেগন্যান্সি বা টুইন প্রেগন্যান্সি। নেক্সট আসেন যেটা পড়বো, ectopic pregnancy and GTD, gestational trophoblastic disease, হ্যাঁ। ectopic pregnancy, হ্যাঁ, বলো। এই 5টা লাইন স্ক্যান করলে 3টা থাকে, একটা থাকে এই যাবো। আচ্ছা, ectopic pregnancy, হ্যাঁ। ectopic pregnancy হচ্ছে কি জিনিস? যদি আমার ফার্টিলাইজড ওভামটা অ্যাবনর্মাল সাইটে ইমপ্লান্ট হয়, হ্যাঁ, নরমাল ইমপ্লান্টেশন সাইটের বাইরে ইমপ্লান্ট হয়, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ectopic pregnancy। তাহলে আপনাকে প্রথমে জানতে হবে যে আমার ইমপ্লান্টেশনের নরমাল সাইটটা কোথায়, হ্যাঁ। তাহলে ইমপ্লান্টেশনের নরমাল সাইট কোথায়? এন্ডোমেট্রিয়ামের ভেতরে। কোথায়? আমার পোস্টেরিয়র ওয়ালের কাছাকাছি, ফান্ডাসের লেভেলে পোস্টেরিয়র ওয়ালের কাছাকাছি, হ্যাঁ। তাহলে উইদিন দ্য এন্ডোমেট্রিয়াম, near the fundus, at the posterior wall, তাহলে এটা হচ্ছে আমার নরমাল ইমপ্লান্টেশন সাইট। তাহলে এই সাইটের বাইরে অন্য যে কোনো জায়গায় যদি ইমপ্লান্ট হয়, সেটা ইনসাইড ইউট্রাস আর আউটসাইড ইউট্রাস, যেখানেই হোক না কেন, সেটা কিন্তু ectopic pregnancy। তাহলে ectopic pregnancy ইনসাইড ইউট্রাসও হতে পারে, আউটসাইড দ্য ইউট্রাসও হইতে পারে, দুটো জায়গায় হতে পারে। ঠিক আছে? তাহলে প্রথম আসেন যে এই ectopic pregnancy কোন কোন জায়গায় হতে পারে। তাহলে আমি বললাম ইউট্রাসের ভেতরেও হইতে পারে। তাহলে ইউট্রাসের ভেতরে দুটো জায়গায় হইতে পারে। দেখেন, এইটা হচ্ছে ইন্টারস্টিশিয়াম বলি আমরা, মানে যেই জায়গায় দিয়ে ফ্যালোপিয়ান টিউব ঢুকলো এবং আমার ইউট্রাসের কর্নুর পোর্শন, যেটা মানে ইন্টারস্টিশিয়াল বা কর্নুয়াল, একই অলমোস্ট সিমিলার জায়গায়, হ্যাঁ। তাহলে এইটা হচ্ছে একটা ectopic। আর আরেকটা ectopic কোথায়? সেটা হচ্ছে সার্ভিক্সে হইতে পারে, সার্ভাইকাল ectopic। তাহলে ইউট্রাসের ভেতরে ইন্টারস্টিশিয়াল বা কর্নুয়াল ectopic হইতে পারে, আরেকটা হইতে পারে সার্ভাইকাল ectopic। আউটসাইড দ্য ইউট্রাস মোস্ট কমনলি ectopic প্রেগন্যান্সি হয় হচ্ছে আউটসাইড দ্য ইউট্রাস উইদিন দ্য ফ্যালোপিয়ান টিউব। এটা হচ্ছে কমনেস্ট সাইট ফর ectopic প্রেগন্যান্সি। ঠিক আছে? এবং সেটাও কোথায় হয় বেশি? এই অ্যাম্পুলারি রিজিয়নে সবচেয়ে বেশি হয়, হ্যাঁ। তাহলে ফ্যালোপিয়ান টিউবের কোথায় কোথায় হইতে পারে? ইনফান্ডিবুলামে হইতে পারে, অ্যাম্পুলারি রিজিয়নে হইতে পারে, ইসমাসে হইতে পারে,
ইন্টারস্টিশিয়ামে হইতে পারে, হ্যাঁ, মানে 4টা পার্টেই হইতে পারে। ফ্যালোপিয়ান টিউবের তো 4টা পার্ট, তাহলে এই 4 পার্টের যে কোনো জায়গায় কি হতে পারে, আমার একটোপিক প্রেগন্যান্সি ডেভেলপ করতে পারে। তার মধ্যে সবচেয়ে ফ্যালোপিয়ান টিউব আমি বলছি কমনেস্ট সাইট ফর একটোপিক প্রেগন্যান্সি, এবং তার মধ্যেও অ্যাম্পুলারি রিজিয়নের একটোপিক প্রেগন্যান্সিটা হচ্ছে সবচেয়ে বেশি কমন। ওকে, এছাড়া কোথাও হইতে পারে ওভারিয়ান একটোপিক হইতে পারে, ঠিক আছে, এবং এর বাইরেও আপনার অ্যাবডোমিনাল একটোপিকও হইতে পারে। তাহলে একটোপিক কিন্তু অনেক জায়গায় হতে পারে। এখন আসে যে একটোপিক যদি আমরা ধরে নেই, কখন আমি একটোপিক চিন্তা করব একটা প্রেগন্যান্সি, যে এই প্রেগন্যান্সিটা একটোপিক হতে পারে, হ্যাঁ, এটাকে আমরা বলি হচ্ছে ক্লাসিক্যাল ট্রায়াড। তাহলে ক্লাসিক্যাল ট্রায়াড বা গোল্ডেন ট্রায়াড বলে। ক্লাসিক্যাল ট্রায়াড বা গোল্ডেন ট্রায়াডটা কি জিনিস, এটা দেখেন 45% পেশেন্টের ক্ষেত্রে ক্লাসিক্যাল ট্রায়াড থাকে। তার মানে একটা মেজর পোর্শনের দেখেন একটোপিক প্রেগন্যান্সির ক্ষেত্রে ক্লাসিক্যাল ট্রায়াড থাকে। তাহলে ক্লাসিক্যাল ট্রায়াডটা কি? ক্লাসিক্যাল ট্রায়াডটা হচ্ছে পেইন, অ্যাবনর্মাল ভ্যাজাইনাল ব্লিডিং, আর একটা হচ্ছে পালপেবল অ্যাডনেক্সাল মাস। এই ক্লাসিক্যাল ট্রায়াড নিয়ে পেশেন্ট আমাদের কাছে আসে, ঠিক আছে। এবং এই ক্লাসিক্যাল ট্রায়াড যখন আমরা পাই, তখনই আমরা মাথায় সব সময় একটোপিক প্রেগন্যান্সির একটা থিঙ্কিং নিয়ে স্ক্যান করি, যে পেশেন্টের কি হতে পারে, একটোপিক হতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন আসে আমার এই পেশেন্ট যদি ক্লাসিক্যাল ট্রায়াড নিয়ে আসে, তাহলে আপনার মাথা তো সেট হয়েই গেল যে পেশেন্টের কি হতে পারে, একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। এখন সোনোগ্রাফিক্যালি আমরা ডেফিনেটলি একটোপিক হোক আর নর্মাল হোক, আমার কাছে তো নর্মাল হিসেবেই আসছে, তাই না? আপনার কাছে পেশেন্ট কি নর্মাল প্রেগন্যান্সি হিসেবেই আসছে। এখন আপনি স্ক্যান করবেন তো আপনার নর্মাল প্রোটোকলেই, আমার একটোপিকের তো আলাদা প্রোটোকল নেই, একই প্রোটোকলেই আমরা স্ক্যান করব। তাহলে প্রথম জিনিস যেটা আপনাকে মাথায় রাখতে হবে, যেহেতু আপনি থিঙ্ক করতেছেন এটা একটোপিক প্রেগন্যান্সি হইতে পারে, এবং একটোপিক প্রেগন্যান্সি সাইমালটেনিয়াসলি নর্মাল এবং একটোপিক দুটোই হতে পারে। এটাকে আমরা বলি হেটারোট্রপিক প্রেগন্যান্সি, মানে একই সাথে একটা মানুষের, একটা ফিমেলের নর্মাল প্রেগন্যান্সি এবং একটোপিক প্রেগন্যান্সি দুটোই হতে পারে। তাহলে ট্রায়াড থাকলে নর্মাল প্রেগন্যান্সি পেলেও যে আপনি খুব খুশি হয়ে যেতে পারবেন তা কিন্তু না, আপনাকে একটোপিক লোকেশনে সার্চ করতেই হবে। তাহলে এটা একদম সবসময় মনে রাখবেন যে ট্রায়াড নিয়ে আসলে নর্মাল প্রেগন্যান্সি থাকলেও আপনাকে একটোপিক লোকেশন গুলো খুঁজতে হবে, যে আদৌ আরো কোনো একটোপিক আছে কিনা, হ্যাঁ, কারণ আমরা জানি হেটারোট্রপিক প্রেগন্যান্সি হতে পারে। তাহলে ফার্স্ট থিং, আমরা একটোপিক থিঙ্ক করে যখন চিন্তা করে যখন আমরা স্ক্যান করব, তাহলে প্রথম জিনিস, যেহেতু আমি বলছি যে আমরা নর্মাল প্রোটোকলে স্ক্যান করব, তাহলে আমরা কি করব, পেশেন্টের ইউট্রাসটা স্ক্যান করব আগে, তাই না? তাহলে ইউট্রাস স্ক্যান করে ধরেন আপনি ইউট্রাসের ভেতরে কোনো কি পেলেন না, এমব্রায়ো পেলেন না, কিন্তু পেশেন্টের কি আছে, অ্যামেনোরিয়াল হিস্ট্রি আছে, পিটি পজিটিভ আছে, কিন্তু আপনি ইউট্রাস কি পেলেন, ইউট্রাইন ক্যাভিটি এমটি। তাহলে আপনি কোথায় খুঁজবেন, আউটসাইড দ্য ইউট্রাস, হ্যাঁ। তাহলে আপনি আউটসাইড দ্য ইউট্রাস খোঁজার পরে যদি দেখেন যে একটা টিউবে বা একটা ওভারিতে একটা লাইভ ফিটাস পাওয়া যাচ্ছে, তাহলে আপনাকে তো আর কেউ বলে দিতে হবে না যে এটা একটোপিক প্রেগন্যান্সি, তাই না? আপনি দেখেই বুঝতেছেন যে ইউট্রাসের ভেতরে নাই, বাইরে আছে, এবং সেটা কি উইথ হার্টবিট, মানে লাইভ ফিটাস। তাহলে আপনি ডিরেক্ট এটা একটোপিক লিখে দিতে পারবেন। তাহলে এটাকে বলা হচ্ছে ডিরেক্ট সাইন অফ একটোপিক প্রেগন্যান্সি বা ডিরেক্ট এভিডেন্স অফ একটোপিক প্রেগন্যান্সি। তাহলে একটোপিক প্রেগন্যান্সি দুটো জিনিস, একটা হচ্ছে ডিরেক্ট সাইন বা ডিরেক্ট এভিডেন্স, আর একটা হচ্ছে ইনডিরেক্ট সাইন বা ইনডিরেক্ট এভিডেন্স। তাহলে লাইভ এমব্রায়ো আউটসাইড দ্য ইউট্রাস যদি আপনি পান, সেটাকে আমরা বলি ডিরেক্ট সাইন বা ডিরেক্ট এভিডেন্স অফ একটোপিক প্রেগন্যান্সি। ঠিক আছে, নেক্সট আসেন ইনডিরেক্ট সাইন গুলোতে। তাহলে প্রথম জিনিস আবারও ফেরত যায়, যে ধরেন আপনি ইউট্রাস স্ক্যান করলেন, শুরুতে ইউট্রাসের ভেতরে কি পেলেন, একটা জিসেক বা একটা এমব্রায়ো পেয়ে গেলেন। এখন কি হলো, ইনডিরেক্ট এভিডেন্স বলতেছি যে ইউট্রাসের ভেতরে আপনি কি পেলেন, একটা এমব্রায়ো দেখতেছেন যে একটা এমব্রায়ো আছে, কিন্তু পেশেন্টের কি আছে, আপনার সাইমালটেনিয়াসলি পেশেন্টের ট্রায়াড আছে। তাহলে আপনার মাথায় তখন নক করতে হবে যেটা, যে ইউট্রাসের ভেতরেও কি হয়, একটোপিক হয়।
তাহলে আপনাকে বুঝতে হবে, খুঁজতে হবে যে এটা আদৌ নর্মাল ইমপ্লান্টেশন সাইটে আছে কিনা। যদি ট্রায়াড না থাকে আমাদের এত চিন্তা নাই, কিন্তু যদি ট্রায়াড থাকে তাহলে অবশ্যই আপনাকে ইমপ্লান্টেশন সাইট কনফার্ম করতে হবে যেটা অ্যাপ্রোপ্রিয়েট ইমপ্লান্টেশন সাইটে আছে। তাহলে আমরা কি করব, ইমপ্লান্টেশন সাইট কনফার্ম করব। তাহলে সেটা কনফার্ম করার জন্য যদি সার্ভাইকাল হয় তাহলে তো আপনি লোকেশন দেখেই বুঝতেছেন, আপনি সার্ভিক্স চিনেন যে ইন্টারনাল লস থেকে এক্সটার্নাল লস এই রিকুয়েশনটা আপনার সার্ভিক্স, তাহলে ওই রিজিয়নে একটোপিক যদি পান, ওই রিজিয়নে যদি আমরা পান, আপনি একদম কনফার্ম হয়ে যাবেন যে এটা একটা সার্ভাইকাল একটোপিক, তাই। কিন্তু আমাদের ঝামেলা কোথায়, আমাদের ঝামেলা হচ্ছে কর্নুয়াল একটোপিক বা ইন্টারস্টিশিয়াল একটোপিক। এগুলো কোথায় থাকে, ফান্ডাসেল লেভেলে থাকে, তাই না। আমার নর্মাল ইমপ্লান্টেশন সাইটও কোথায়, ফান্ডাল লেভেলে, তাই না। হ্যাঁ, তাহলে আমরা শুধুমাত্র পোস্টেরিয়র ওয়ালের দিকে আমার নর্মাল ইমপ্লান্টেশন সাইট হয়, এগুলো হচ্ছে ল্যাটারালি হয়, দুই পাশে ল্যাটারালি। তাহলে এই জিনিসটা আপনাকে তখন কনফার্ম করতে হবে। তাহলে এই জিনিসটা কনফার্ম করার জন্য আমরা একটা আলাদা প্যারামিটার ইউজ করি, সেই প্যারামিটারটার নাম হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল ম্যান্টল। আমি দেখাই আপনাদেরকে। দেখেন, এটা হচ্ছে এন্ডোমায়োমেট্রিয়াল ম্যান্টল মেজারমেন্ট। জিনিসটা কি, জিনিসটা দেখেন, ডিস্টেন্স ফ্রম দ্য ওয়াল অফ দ্য গেস্টেশনাল স্যাক টু দ্য আউটার ওয়াল অফ দ্য ইউট্রাস। তাহলে আপনার জিসেকের ওয়াল, ইনার ওয়াল থেকে শুরু করবেন, আপনার ইউট্রাসের আউটার ওয়াল পর্যন্ত একটা কি টানবেন, ডিস্টেন্স টানবেন। ছবিটা দেখায় আরো ক্লিয়ার হয়ে যাবে, দেখা যাচ্ছে। এটা হচ্ছে জিসেক, তাই না। তাহলে মেজারমেন্টের একটা ছবিটা পেয়ে নিয়েছি, এই যে এটা হচ্ছে জিসেকের ইনার ওয়াল, আর এটা হচ্ছে আমার ইউট্রাসের আউটার ওয়াল। তাহলে এই দেখেন, এখান থেকে ঠিক এই এতটুকু লেভেল পর্যন্ত একটা কি টানছি আমরা, ডিস্টেন্স মেজার করছি। নরমালি এই ডিস্টেন্সটা কত থাকে, মোর দেন 0.8 সেন্টিমিটার যদি নর্মাল হয়, ঠিক আছে। যদি নর্মাল প্রেগন্যান্সি হয় তাহলে কত থাকবে, মোর দেন 0.8 সেন্টিমিটার। কিন্তু যদি আপনি এটা মেজার করার পরে দেখেন যে লেস দেন 0.8 সেন্টিমিটার আসছে, তাহলে আমরা এটা লিখে দিয়েছি সাজেস্টিভ অফ কর্নুয়াল অর ইন্টারস্টিশিয়াল একটোপিক প্রেগন্যান্সি। এন্ডোমায়োমেট্রিয়াল ম্যান্টল মেজারমেন্টটা কোথা থেকে, জিসেকের ইনার ওয়াল থেকে ইউট্রাসের আউটার ওয়াল পর্যন্ত, এটা একটা ডিস্টেন্স। হ্যাঁ, এই ডিস্টেন্স জিসেকের আউটার ইনার ওয়াল থেকে ইউট্রাসের আউটার লেয়ার। এই পুরো মেজারমেন্টটা নর্মাল যদি প্রেগন্যান্সি হয় তাহলে থাকে মোর দেন 0.8 সেন্টিমিটার। 0.8 সিএম। যদি দেখেন যে এটা লেস দেন 0.8 সিএম, তাহলে সেটা ইন্ডিকেট করে কর্নুয়াল অর ইন্টারস্টিশিয়াল একটোপিক প্রেগন্যান্সি। কর্নুয়াল আর ইন্টারস্টিশিয়াল আলাদা করা যায় না। হ্যাঁ, তাহলে আপনি হয় কর্নুয়াল হইতে পারে, না হয় ইন্টারস্টিশিয়াল হইতে পারে, ঠিক আছে। তাহলে এইটাই একমাত্র আমার প্যারামিটার যেটা দিয়ে আমি কর্নুয়াল বা ইন্টারস্টিশিয়াল একটোপিক ডায়াগনোসিস করতে পারি। তাহলে ইউট্রাসের ভেতরকার একটোপিক কিন্তু শেষ, আপনার ডায়াগনোসিস শেষ হয়ে গেল। হ্যাঁ, এখন ধরেন, এটা আমি ইনডাইরেক্ট এভিডেন্স বললাম, এখন ধরেন আপনি ইউট্রাসের ভেতরে কিছু পেলেন না, তাহলে আপনি আউটসাইড খুঁজবেন আগের মতো। কারণ আউটসাইড খুঁজে যদি দেখেন যে ওভারির ভেতরে একটা মাস লাইক লিশন পাওয়া যাচ্ছে, একটা মাস লাইক স্ট্রাকচার, কমপ্লেক্স মাস লাইক স্ট্রাকচার পাওয়া যাচ্ছে, এবং যেটা কি করবে, কালার ফ্লো দিলে চারপাশে হিউজ ফ্লো নিচ্ছে। একটোপিক প্রেগন্যান্সির ক্রাইটেরিয়া হচ্ছে সে যেখানেই ডেভেলপ করুক না কেন, তার চারপাশের যত ভেসেল আছে সে নিজের দিকে টেনে নিয়ে আসে। তার কি দরকার, ভাস্কুলারিটি দরকার, খাবার দরকার, সে কি করে, তার চারপাশে যা পায় সে সব টানে নিজের দিকে। তাহলে তার চারপাশটা কি হাইপারভাস্কুলার হয়ে যায়। তাহলে আপনি যদি দেখেন যে ওভারিতে একটা কমপ্লেক্স মাস লাইক স্ট্রাকচার পাওয়া যাচ্ছে উইথ পেরিফেরাল রিম অফ ফ্লো, তাহলে সেটাও কি করে, সাজেস্টিভ অফ
একটোপিক প্রেগনেন্সি, ওভারিয়ান একটোপিক। ধরেন ওভারিতেও পাইলেন না কিছু, হ্যাঁ, আপনি কি পেলেন? অ্যাডেনেক্সাতে, ধরেন অ্যাডেনেক্সাতে এইরকম একটা স্ট্রাকচার পেলেন, এই যে এইরকম একটা স্ট্রাকচার পেলেন, হুইল লেগ একটা স্ট্রাকচার পেলেন। এখন এই ছবিটা দেখেন যে কোনো খাবারের সাথে মিলে? আমরা ডোনাট খাই না, দেখেন ডোনাটের মতো না দেখতে অনেকটা, এটাকে বলা হচ্ছে বেগল সাইন, মানে বেগল মানে হচ্ছে ডোনাট, হ্যাঁ, রাশিয়ান ভাষায় ডোনাটকে বেগল বলে ওরা। তো এটা যেহেতু রাশিয়ান সায়েন্টিস্ট আবিষ্কার করছেন, উনি ওই নাম অনুযায়ী এটাকে বেগল সাইন দিচ্ছেন, হ্যাঁ, তাহলে বেগল সাইন বলে এটাকে। তাহলে এই বেগল সাইন যদি দেখেন যে আপনি অ্যাডেনেক্সাতে এরকম বেগল সাইন পাওয়া যাচ্ছে, তাহলে এটা ইন্ডিকেট করে টিউবাল একটোপিক প্রেগন্যান্সি। টিউবাল একটোপিক, এই যে চারপাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে টিউব, ইনফ্লামড টিউব, আর ভেতরে যেটা দেখতেছেন এটা হচ্ছে জিসে। ওভারি দেখাচ্ছি আমি, হ্যাঁ। তাহলে এইরকম যদি পান বেগল সাইন, সেটা হচ্ছে টিউবাল একটোপিক, হ্যাঁ। এই যেমন দেখেন এটা হচ্ছে ওভারিয়ান, দেখছেন কমপ্লেক্স, কমপ্লেক্স মাস লাইক আসে, এই যে দেখেন কমপ্লেক্স মাস লাইক একটা স্ট্রাকচার আসে, ঠিক আছে। এটা তো ডিরেক্ট সাইন, এটা লাইভ করতেছে ওরা, হ্যাঁ, তাহলে এটা ডিরেক্ট সাইন, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে টিউবাল একটোপিক, দেখেন বেগল দেখা যাচ্ছে না, দেখি টিউবাল একটোপিক। ওভারি গুলো সাধারণত কমপ্লেক্স মাস লাইক আসে, হ্যাঁ, পিওর একটোপিক ফিচারে আসে না, কমপ্লেক্স মাসের মতো আসে। না, ওভারিটা ডোনাট না, হ্যাঁ, ওভারিটা হচ্ছে কমপ্লেক্স মিক্সড। এই যে দেখছেন, এই যে এটা একটোপিক, এই যে দেখছেন চারপাশে কি নিচ্ছে, ফ্লো নিচ্ছে, এটা একটোপিক প্রেগন্যান্সি। তাহলে ওভারিয়ান একটোপিক গুলা হচ্ছে কমপ্লেক্স মাস লাইক, টিউবাল একটোপিক গুলা হচ্ছে বেগল লাইক। ইন্টারস্টিশিয়ালটা তো আমি বললামই যে এন্ডোমেট্রিয়াল ম্যান্টল যদি লেস দেন 0.8 cm হয় তাহলে ইন্টারস্টিশিয়াল অর কর্নুয়াল। সার্ভাইকেলটা তো দেখলেই বুঝতে পারবেন সার্ভাইকেল, আর লাইভ এমব্রায়ো যদি বাইরে দেখতে পান তাহলে সেটা তো ডিরেক্টলি বলতে পারবেন একটোপিক। তাহলে এই গেল হচ্ছে আপনার একটোপিক প্রেগন্যান্সি। কনফিউশন আছে কোনো? এগুলো দেখার সময় লাইভ আমরা যে দেখবো এটা আমাদের ফিটাল হার্ট রেট দেখতে হবে, আপনি তো হার্ট রেট মানে এভিডেন্স না, ওগুলোতে হার্ট রেট মেজার করতে হয় না, ওগুলো আমরা ডপলার, ডিরেক্ট ডপলার দিয়ে দিই, হ্যাঁ, কারণ তার সেফটির চিন্তা তো আমার নাই, একটোপিক ফিচার্স বা আমরা সেফটির কোনো চিন্তা আমার নাই, হ্যাঁ, তাহলে আমরা সেখানে ডিরেক্ট ডপলার ইউজ করি, ঠিক আছে। দিন কোথায় যেন দেখলাম একটা একটোপিকের নতুন প্রোটোকল আসছে, মানে সিই ল্যাপারটমি প্রোটোকল আসছে নতুন একটা, কোন কিছু কিছু স্টেজে দেখলাম এখন, মানে ওয়েট করার একটা প্রভিশন রাখা হয়েছে, রিসেন্ট দেখছি, এক সপ্তাহের মধ্যে দেখছি। এখন টিউবাল ইন্টারস্টিশিয়াল যে কোনো জায়গায় যদি আমরা ফ্লো দিই তাহলে কি হাইপারভাসকুলার চেঞ্জ হবে? একটোপিক প্রেগন্যান্সি যেখানেই থাকুক না কেন তার টেন্ডেন্সি হচ্ছে পেরিফেরাল ভাস্কুলারিটি। এই যে দেখেন ফ্লো, কত ভাস্কুলার দেখছেন চারপাশে, সে হাইলি ভাস্কুলার থাকে, মানে রিম অফ পেরিফেরাল রিম অফ ফ্লো বলি আমরা, একদম রিম অফ ফ্লো থাকে তার চারপাশে, যেখানেই থাকুক না কেন এরকম পেরিফেরাল রিম নিবে। এই যেমন দেখেন এইটা ওভারিয়ান একটোপিক, দেখছেন কি পরিমাণ ফ্লো, এটাও তার একটা ফিচার, ঠিক আছে। তাহলে এটা গেল একটোপিক প্রেগন্যান্সি।
আচ্ছা আমি জিটিডি পড়াবো বলছিলাম, একটু সময় আছে কি? আজকে অবশ্য পেশেন্ট নাই আপনাদের, জিটিডি পড়াই দিই আমি, হ্যাঁ পরে টোরে বাড়ি চলে যান। জিটিডি জিটিডি হচ্ছে গেস্টেশনাল ট্রোব্লাস্টিক ডিজিজ। তাহলে গেস্টেশনাল ট্রোব্লাস্টিক ডিজিজ, গেস্টেশনাল ট্রোব্লাস্টিক ডিজিজ দেখেন কি হচ্ছে, অ্যাবনর্মাল proliferative abnormalities of the trophoblast, associated with pregnancy। তাহলে প্রেগন্যান্সির সময় ট্রোফোব্লাস্টিক যদি অ্যাবনর্মাল প্রলিফারেশন হয়, আমাদের ট্রোফোব্লাস্টের যদি প্রেগন্যান্সি আসছে বলতে আপনাদের একটা কি, আচ্ছা ট্রোফোব্লাস্টের যদি অ্যাবনর্মাল প্রলিফারেশন হয় তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে জিটিডি, গেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজ। ট্রোফোব্লাস্ট থেকে কি ফর্মেশন হয়? প্লাসেন্টা ফর্মেশন হয়, ঠিক আছে? তাহলে ওই জায়গায় যদি কোনো ধরনের অ্যাবনর্মালিটি হয় সেটাকে আমরা জিটিডি বলি। তাহলে ক্লাসিফিকেশন হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে হাইড্রেটিফর্ম মোল আর একটা হচ্ছে গেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়া। হাইড্রেটিফর্ম মোলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে কমপ্লিট আর একটা হচ্ছে পার্শিয়াল বা ইনকমপ্লিট মোল, হ্যাঁ। আর গেস্টেশনাল ট্রোফোব্লাস্টিক ডিজিজের মধ্যে ট্রোফোব্লাস্টিক নিউপ্লাসিয়ার মধ্যে আবার চারটা, একটা হচ্ছে পারসিস্টেন্ট ট্রোফোব্লাস্টিক ডিজিজ, প্লাসেন্টাল সাইট ট্রোফোব্লাস্টিক টিউমার, ইনভেসিভ মোল, কোরিওকার্সিনোমা, এই চারটা, ঠিক আছে?